একই সাথে দুজন স্ত্রীকে বর্তমান রাখতে লজ্জা করে না আপনার? তনয়ার কথায় চোখের বর্ণ লাল হয়ে এলো আবরারের। চোখ পাকিয়ে তনয়ার মুখের দিকে তাকালো, শান্ত অথচ কড়া কণ্ঠেই বলল। আপনি আমাকে এই কথা বলার সাহস পান কি করে? তনয়া স্মিত হেসে বলল। সাহস নিয়ে পরে ভাববেন না হয়। প্রশ্নের উত্তর তো নেই আপনার কাছে, তাই না? এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে ধিক্কারমূলক হেসে উঠল আবরার। আচ্ছা, অবশ্যই আছে, কিন্তু আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তবে অবাক হচ্ছে, যে মেয়ে আগে আমার সামনে ঠিকঠাক দাঁড়াতে পারতো না, আজকাল একটু বেশি মুখে বলি ফুটছে তার। ভুলে আমার মুখের উপর এত সাহসিকতা দেখাতে যাবে না, পরিণাম ভালো হবে না। কথাটা বলেই উল্টো ঘুরে গেল আবরার, আর ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠল তনয়া। কান্নার শব্দ কানে আসতে তেতে উঠল আবরার, কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল। আমার ঘুম পাচ্ছে, কোনো রকম আওয়াজ যেন না হয়। তনয়াও এবার উল্টে ঘুরে গেল। কান্না তো থামছেই না তার, তবুও মুখ থেকে বেরিয়ে আসা আওয়াজগুলো আটকাতে শাড়ির আঁচলে মুখ চেপে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদতে রইল সে। কোন অপরাধের কারণে এত জঘন্য শাস্তি পাচ্ছে সে? বিয়ের 1 বছরের মাথাতে সতীন সমেত ঘর করতেই হচ্ছে তাকে। এটাই তবে ভাগ্যের লিখন? সব ভালোবাসা তার ফিকে হয়ে গেল। আজ যখন আবরার স্নিগ্ধা সমেত বাড়ির দোরগোড়ায় হাজির হয়, তখন এক মুহূর্তের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার অনুভূতি হচ্ছিল তার, কিন্তু একটিবারের জন্যেও তখন আবরারকে সে প্রশ্ন করতে পারেনি। আচ্ছা, সে কি কোনো অংশে কম পড়ে গেল, রূপে কিংবা গুণে? হ্যাঁ, মেনে নেওয়া যায় স্নিগ্ধা মেয়েটা সুন্দরী, তাই বলে 1 বছরের স্বামীর মন বদলে এলো তার উপর? এতদিন আবরারকে বদমেজাজি রাগী ওর মনে হলেও আজকের পর তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে তনয়ার মনে। অথচ বিয়ের সময় তার বাবা বলেছিলেন, এমন হীরের টুকরো ছেলে দুটো হয় না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। কান্নার শব্দ বাইরে না এলেও অনবরত খাট কেঁপে ওঠায় আবরারের বুঝতে অসুবিধে হলো না যে তনয়া কাঁদছে। এক পর্যায়ে একটু হলেও খারাপ লাগা কাজ করলো তার মধ্যে। মেয়েটা তো তার জন্যেই কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে তার কি করণীয়? তনোয়ার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, যার আকাশচুম্বী আছে স্নিগ্ধার জন্যে। তাই তনোয়ার কান্নায় পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে শুরু করলো আবরার। বিপত্তি বাঁধল এখানেও। চোখের পাতা এক করতে স্নিগ্ধার মুখটা ভেসে উঠল সামনে। ঝলমলে রোদে উপচে পড়া উঠানোর মধ্যেই দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। হালকা ঝুঁকে ঝুঁকে ভেজা লম্বা চুলগুলোকে গামছা দিয়ে মুছছে। মুখে লেগে আছে সামান্য হাসি। হলুদ বর্ণের আলোতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিশেষ অংশ। স্নিগ্ধার এমন স্নিগ্ধ রূপে ঘায়েল হয়েই তো আগে পিছে কোনো কিছু তোয়াক্কা করেনি সে। সম্পূর্ণ নিজের করে নিয়েছে পরীকে। হ্যাঁ, স্নিগ্ধা তো তার পরী, যদিও পুরোটা বশ মানেনি, তবে মেনে যাবে শীঘ্রই। স্নিগ্ধার কথা মাথায় আসতেই চট করে শোয়া থেকে উঠে বসলো আবরার। গায়ের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আওয়াজ পেয়ে মাথা তুলল তনোয়া। আবরারকে দরজা দিয়ে বেরোতে দেখে ভাবলো হয়তো পানি খেতে উঠেছে। পরক্ষণে বেডসাইড টেবিলে জগ ভর্তি পানি খেয়াল করতেই বুঝতে পারল তার ধারণা ভুল। হয়তোবা আবরার স্নিগ্ধার কাছে যাচ্ছে, হয়তোবা কি যাচ্ছেই তো। এবার কান্না আগের থেকেও কয়েক গুণ বেড়ে গেল তনয়ার। রাগে দুঃখে নিজের হাত নিজেই কামড়ে ধরল। খুব সকালবেলায় রোদের আলো চোখে পড়তেই নড়ে উঠল স্নিগ্ধা। আস্তে আস্তে চোখ খুলল। রুমের চারিদিকে চোখ বোলাতেই বোধগম্য হলো তার গতকাল বদলে যাওয়া নিয়তির কথা। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে এলো স্নিগ্ধার। তবে পাশ ফিরতেই ভয়ে লাফিয়ে উঠল। আবরার গভীর ঘুমে আচ্ছন্ন। এইভাবে আবরারকে দেখে তার সাথে একই বিছানায় একই ব্ল্যাঙ্কেটের তলায় দেখতেই দম আটকে এলো স্নিগ্ধার। যতটা মনে পড়েছে, কাল রাতে তো আবরার তাকে শুইয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে এখানে কিভাবে? কোনোভাবেই তাকে ঘুমন্ত পেয়ে লোকটা ফায়দা নিতে এসেছিল কি? স্নিগ্ধার ভাবনার মাঝে ঘুম ভেঙে গেল আবরারের। চোখ মেলে স্নিগ্ধাকে নিজের দিকে এমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভ্রুকুটি করল।
কি হচ্ছে পরি, এত ঘাবড়ে আছে কেন? আপনি এই রুমে কি করছেন? আবরারের নিরুদ্বেগ উত্তর। ঘুমোচ্ছে, দেখতে তো পাচ্ছ। আপনি তো চলে গিয়েছিলেন তাই না? আবরার বলল, হ্যাঁ গিয়েছিলাম, তাই বলে কি আসতে পারি না? এমনিতেও এটা তোমার আর আমার রুম, তাই আমি যখন খুশি তখন আসবো। স্নিগ্ধা চেতে বলল, না, আপনি যখন তখন আসতে পারেন না। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা ভিত্তিহীন। আবরার খুব শান্তভাবেই বলল, ছিল না পরি, কারা লাগছে? সকাল সকাল আমার রাগ দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে বুঝি। দেখো, তোমার এরকম কোন ইচ্ছে থাকলেও আই এম সরি, কারণ নাও আই এম ইন আ ভেরি রোম্যান্টিক মুড। কথাটা বলেই স্নিগ্ধার হাতে টান মারল আবরার। ফলস্বরূপ আবরারের বুকের উপর এসে পড়ল স্নিগ্ধা। মুহূর্তেই ছোটাছুটি শুরু করলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন! আপনি আমাকে ছোবেন না। স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ওর গলায় নিজের নাক ঘষল আবরার। মৃদু স্বরে বলল, আমি ছুবো না তো কে ছবে? ওই বুড়োটা যার বউ হওয়ার কথা ছিল তোমার। কথাটা বলেই শব্দ করে হেসে উঠল আবরার। মুহূর্তের আগে গিজগিজ করে উঠল স্নিগ্ধার পুরো শরীর। গুমট গলায় বলল, আপনার বউ হওয়ার থেকে ওইটাই ভালো ছিল। অন্তত সতীন নিয়ে ঘর করতে হতো না সেখানে। এই পর্যায়ে আবরার কিছু বলতে নিতে ধরলেও দরজায় করাঘাতের শব্দ কানে আসতে থেমে গেল সে। হাত খানিকটা ঢিলে করতেই ধরফর করে ওর বুক থেকে সরে গেল স্নিগ্ধা। আবরারের বিছানা থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই ওপাশে সার্ভেন্টকে দেখে ভ্রু কোঁচকালো। কি হয়েছে? স্যার, বড় ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন যে খাবার টেবিলে খাবেন নাকি এখানে দিয়ে যাব। এই সময় এমন প্রশ্ন পছন্দ হলো না আবরারের। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, আমি চেয়েছি খাবার? এত আগবারে আমাকে খাবার খাওয়াতে বলা হয়নি তোমাদের। যাও গিয়ে কাজ করো, ইডিয়ট। শেষের কথাগুলো ধমকে বলল আবরার। মকবুল কেঁপে উঠল। অন্যদিকে দ্রুত পায়ে এগিয়ে আবরারের পাশে এসে দাঁড়ালো স্নিগ্ধা। নাক মুখ কুঁচকেই বলল, আপনি ওনাকে এভাবে বকছেন কেন? উনি তো সেটাই বলছেন যা ওনাকে বলা হবে। গরিবদের কি মানুষ বলে ভাবেন না আপনি? টাকা আছে বলে যা খুশি। আবরার চোখ রাঙিয়ে বলল, চুপ, তোমাকে তো কথা বলতে গিয়ে বলেছে। যাও ভেতরে যাও। আর তুমি দাঁড়িয়ে মজা দেখছো? জাস্ট গো। মকবুলের দিকে তাকিয়ে বলল। সরি স্যার। শক্ত চোয়াল নিয়ে দরজা আটকালো আবরার। দাঁতের সাথে দাঁত চিবিয়ে বিছানার ওপর বসে পড়ল স্নিগ্ধা। এই লোক আস্ত বদ, তাতেও কোনো সন্দেহ নেই ওর। কিছুতেই এর সাথে সংসার করা সম্ভবই নয়। যে করেই হোক এই বাড়ি থেকে তাকে পালাতেই হবে, যে করেই হোক। আবরার আলমারি থেকে শার্ট বের করতে করতেই স্নিগ্ধাকে বলল। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠাতে বলছি। আবরারের কথায় চোখ উঠিয়ে তাকালো স্নিগ্ধা। হঠাৎই কমল কণ্ঠে বলল, সারাদিন কি এই রুমেই বন্দি রাখবেন আমায়? দম বন্ধ হয়ে আসছে আমার। অন্তত রুমের বাহিরে বের হতে দিন একটু। স্নিগ্ধার কথায় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। একটু ভেবে বলল, ঠিক আছে, তবে গতকালকের মতো কোনো বেয়াদবি করলে পরিণতি ভালো হবে না। স্নিগ্ধা চট করে গম্ভীর মুখে বলল। করব না। গুড, যাও এবার। আবরার আর স্নিগ্ধার খাবারের সময় সামনে আসেনি তনয়া। পর্দার আড়ালে দাঁড়িয়েই ওদের দেখছিল সে। স্নিগ্ধার ভেজা চুলগুলোর দিকে বেশি মনোযোগ ছিল তনোয়ার। স্নিগ্ধার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তা দেখে বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকে নিয়েছিল নিচে। বিয়ের পরের দিন কোনো মেয়ের ভেজা চুলের মানে বোঝা দুঃসাধ্য কিছুই নয়। এত সুখ তার প্রাপ্য, একমাত্র তার। অথচ আপনার আজ তার পরিণতি কি করুণ করে তুলেছে। এখন থেকে প্রত্যেকটা রাত হয়তো বালিশ ভিজিয়ে ঘুমোতে হবে তাকে। চোখের সামনে দেখতে হবে তার স্বামী অন্য নারীর সাথে সাজানো সংসার। আবরার কাজে বেরিয়েছে। এই ফাঁকেই বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছে স্নিগ্ধা। আবরারকে অনেক মিনতি করাই আজ আর তাকে রুমে আটকে রেখে তালা দেয়নি সে। বাড়িটা ঘুরে দেখায় অনুমতি দিয়েছে। এই নিয়ে স্নিগ্ধার হাসিও পাচ্ছে অবশ্য। বোকা লোকটা তো
বোকা লোকটা তো আর জানে না সে কেন এইভাবে ঘুরে দেখতে চাইছিল। তবে এত বড় বাড়ি জীবনও এই প্রথমবার দেখল স্নিগ্ধা। কোনো রাজপ্রাসাদের তুলনায় এটি কম কিছু নয়। কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গায় শেষ হয়েছে বুঝে ওঠা মুশকিল। তারপরেও বাড়িতে এত লোকজন, এইরকম হলে সে পালাবে কবে? এই রকম ঘর জীবনেই প্রথম দেখছো, তাই না? কথাটা শুনতেই পেছন থেকে তাকালো স্নিগ্ধা। তনয়া দাঁড়িয়ে আছে শক্ত মুখে। স্নিগ্ধা তনয়াকে কালই দেখেছে, ইনি আবরারের প্রথম স্ত্রী, কিন্তু এখানে আশা করেনি। ভ্রু কুঁচকে বলল। আপনি? জবাবে তনয়া একটু এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার মুখোমুখি। চেহারায় দাম্ভিকতা ইনি বলল। আমার বাড়িতে আমিই তো থাকবো, তাই নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। মাথা নিচু করল স্নিগ্ধা। অন্যদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক স্নিগ্ধাকে ভালোভাবে দেখল তনয়া। কি দিয়ে ভোলালে আবরারকে? চট করে তাকালো স্নিগ্ধা। বুঝে উঠল না। মানে? তনয়া ক্ষিপ্ত স্বরে বলল। ন্যাকামো করো না, তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। কি দিয়ে ভুলিয়েছো আমার স্বামীকে? রূপ, তাই না? মাথা ঘুরিয়ে দিয়েছো একেবারে। যেই রকমটা এত টাকা পয়সা দেখে তোমার মাথা ঘুরিয়ে গিয়েছে, ঠিক সেই রকম। স্নিগ্ধা শান্তভাবে বলল। এসব আপনি কি বলছেন? আমি তো... হাত উঁচু করে থামালো তনয়া। চুপ করো। তোমার জন্যই প্রথমবার আমার স্বামী আমাকে রেখে অন্য ঘরে ঘুমিয়েছে। আচ্ছা, তোমার লজ্জা করেনি একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের সংসার ভাঙতে বিবেকে একটুও বাঁধলো না তোমার? তনয়ার কণ্ঠে ঝরে পড়েছে রাগ, স্নিগ্ধার প্রতি ক্রুদ্ধতা। স্নিগ্ধা এবারও শান্তভাবেই বলল। দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে বলবেন, কিন্তু তার আগে আমার পুরো কথাটা তো শুনুন। তনয়া ভ্রু কুঁচকে বলল। কি শুনবো তোমার মতো একটা নোংরা মেয়ের মুখ থেকে? যে মেয়ে অর্থ সম্পত্তির লোভে সতীন দেখেও সেই সংসারে আসে। আপনি ভুল ভাবছেন। আমি সত্যিই জানতাম না যে উনি বিবাহিত। উনিই ঠকিয়ে বিয়ে করেছেন আমায়। মিথ্যে বলেছেন। কথার এক পর্যায়ে স্নিগ্ধার গালে ঠাস করে এক চড় বসালো তনয়া। পারলে এই মেয়েকে এক্ষুনি মাটিতে পুঁতে দিত। স্নিগ্ধা স্তব্ধ, গালে হাত দিয়ে তনয়ার দিকে নির্বিকার চোখে তাকালো। চোখ দিয়ে গড়াচ্ছে ঠান্ডা অশ্রু। উদাসী মুখে ভাবল। সব অপমান কি সবসময় কেবল গরিবদের জন্যই? তোমার গালে দাগ কিসের? আবরারের চোখে মুখে উদ্বিগ্নতা। স্নিগ্ধার ফর্সা গালে 5 আঙুলের স্পষ্ট ছাপ। বাড়ি ফিরে স্নিগ্ধার এমন চেহারার অস্থিরতা কয়েকশো গুণ। স্নিগ্ধা উত্তর দিল না, উল্টে নিজের থেকে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কয়েক কদম। পিছিয়ে গেল আবরার, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার পুরো মনোযোগ লেগে আছে স্নিগ্ধার ফর্সা গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে আবরারকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল স্নিগ্ধা। আজ তনয়া তাকে মেরেছে, এই নিয়ে তনয়ার ওপর তার বিন্দুমাত্র ক্ষোভ নেই। হ্যাঁ, আছে ঘৃণা, আর তার পুরোটাই এই নিকৃষ্ট লোকটার জোপর। স্নিগ্ধার থেকে উত্তরটা না পেয়েই এগিয়ে এসেও 2 বাহু চেপে ধরল আবরার। বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কে মেরেছে তোমায়? কি হলো পরি, বলো। কে গায়ে হাত তুলেছে তোমার? এবারও আবরারের হাত ছাড়া মারল স্নিগ্ধা। ক্রুদ্ধ গলায় বলল। যে মেরেছে মেরেছে, তাতে আপনার কি? আমার কি মানে? তুমি আমার বউ, তোমার গায়ে একটা টোকা পড়তে দিতে পারি না আমি। বলো, কে মেরেছে তোমায়? কার এত বড় স্পর্ধা? দৃঢ় গলায় জবাব দেয় আবরার। আবরারের এমন উদগ্রীবতা দেখে স্ফীত হাসল স্নিগ্ধা। কি বলছে এই লোক? একটা টোকাও পড়তে দেবে না, অথচ কাল থেকে তার উপর প্রত্যেকটা নির্যাতন নিজ হাতে করছে লোকটা। খারাপ কিছু ঘটেছে, তার সব কিছুর জন্যই দায়ী এই লোকটা। স্নিগ্ধার চুপ থাকার প্রেক্ষিতেও ডান ভ্রু নাচালো আবরার। কি হলো পরি, উত্তর দাও। আবরারের সামনে থেকে উল্টো ঘুরে গেল স্নিগ্ধা। ভাঙা গলায় বলল। যেই মারুক, বলবো না আমি। শুধু এতটুকু শুনে রাখুন, আজ এর জন্য আপনিই দায়ী। স্নিগ্ধার কথায় আবরারের বুঝতে অসুবিধা হলো না এটা তনয়ার কাজ। ভাবতেই চেয়াল শক্ত করে এলো আবরারের। এত বড় স্পর্ধা ওই মেয়ের! স্নিগ্ধাকে পেছনে রেখেই রুম থেকে একইভাবে দরজা টেনে বেরিয়ে গেল আবরার।
আর উল্টো ঘুরে থাকা অবস্থাতেই হতাশভাবে বাইরের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। তনয়া, রুমে আবরারের আগাছালো জামাকাপড় ভাঁজ করছিল তনয়া। আবরারের আওয়াজ পেতে পিছু ফিরল সে। দরজা থেকে সরে কামরার ভেতরে এসে দাঁড়ালো আবরার। আবরারের রক্তিম চোখ নজরে আসতে তনোয়া বোধগম্য হলো আবরার রেগে গেছে, কিন্তু আজকের রাগের কারণ সম্পর্কে অবগত না সে। সেই সব নিয়ে না ভেবে তনোয়ার ঠোঁটের সামান্য হাসি এলিয়েই বলল, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। এগিয়ে এসে তনোয়ার সামনে দাঁড়ালো আবরার। কোমরে হাত ঠেকিয়ে বলল। আপনি স্নিগ্ধার গায়ে হাত তুলেছেন? প্রশ্ন শুনে বিস্ময়ের সাথে চোখ কপালে উঠে এলো তনয়ার। তার মানে এই মেয়ে কান ভাঙিয়েছে তার স্বামীর, তাও অফিস থেকে ফিরতে না ফিরতেই। তনোয়া চুপ দেখে আবরার কপাল কুঁচকে বলে উঠল, কি হলো? কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। খানিকটা ঘাবড়ালো তনয়া। কোনো রূপভাবে নিজেকে সামলে স্বাভাবিকভাবে উত্তর দিল। হ্যাঁ, মেরেছি। রাগ হলেও আবরার পুনরায় শান্তভাবেই জিজ্ঞেস করে। কেন মেরেছেন? হাতের কাপড় রেখে আবরারের দিকে তাকায় তনয়া। স্থির দৃষ্টিতে দৃঢ় গলায় বলে ওঠে, মেরেছি, বেশ করেছি, আরও মারবো আমি। দরকার পড়লে মারতে মারতে শেষ করে ফেলবো ওই মেয়েকে। ও আমার সংসার ভাঙতে এসেছে, কেড়ে নিচ্ছে আপনাকে আমার থেকে আবরার। কথাগুলো এতটাই জোরালোভাবে বলল তনয়া যে ক্রোধে এবার তনোয়ার গলায় চেপে দেয়ালের সাথে ঠেসে ধরল আবরার। মুহূর্তে শ্বাস আটকে ছটপট করতে শুরু করলো তনয়া। হাত দিয়ে ঠেলে বৃথা চেষ্টা করতে লাগলো আবরারের হাত সরাতে। আরেকবার এই কথা উচ্চারণ করলে আপনার জিভ টেনে ছিঁড়ে নেব আমি। দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে কথাগুলো বলে তনয়াকে এক ধাক্কায় বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। সাথে সাথে গলার হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে শুরু করলো তনয়া। সাদা দেওয়ালের দিকে থেকে ঘাড় বাঁকিয়ে তনোয়ার দিকে ফিরে তাকালো আবরার। বরফ কণ্ঠে বলল, আমি আপনার কোনো দিন ছিলাম না তনয়া, সেটা আপনি খুব ভালো করেই জানেন। একটা ভিত্তিহীন সম্পর্কের দোহাই দিয়ে আরেকটা নির্দোষ মেয়ের উপর অত্যাচার করার অজুহাত খুঁজবেন না। আমার পক্ষে আপনাকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আবরারের শেষের কথায় ধরফড়িয়ে উঠে পড়ল তনয়া। দুই হাত দিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরল আবরারের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে তাকিয়ে বেশ উদ্বিগ্ন গলায় নিয়ে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন না? আপনার কেন? কি কমতি আছে আমার মধ্যে? আমি তো আপনার মন পাওয়ার জন্য সব করেছি। ভবিষ্যতেও আপনি যা বলবেন আমি ঠিক তাই করব। মেনে নিন না আমাকে আপনার স্ত্রী বলে, প্লিজ আবরার। তনয়ার দিকে শক্ত চোখ মুখে তাকিয়ে নিজের কলার থেকে ওর হাত ছাড়িয়ে নিল আবরার। এবার অন্যদিকে তাকিয়ে বলল, সেটা অসম্ভব। উত্তরে তেতে উঠল তনয়া। গলার স্বর বড় হয়ে এলো তার। সম্ভব, সবই সম্ভব। আপনি চাইলেই সম্ভব। আপনি যদি একজন মালির মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারেন, তবে আমাকে কেন ভালোবাসতে পারবেন না? আমি তো হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। বলল, আমি জানি আপনি কারবে, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে স্নিগ্ধার কথা যখন তুললেন তখন বলেই ফেলে, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছে, তাই ও আমার সবকিছু। কিন্তু আপনাকে আমি বিয়ে করলেও বিয়েতে ভালোবাসা ছিল না। হতবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে রইল তনয়া। ফিচেল গলায় বলল, এতদিনে এক ফোঁটাও ভালোবাসেননি আমায়। গম্ভীর মুখে জবাব দেয় আবরার। না। তনয়া আবার জিজ্ঞেস করে ওঠে, আপনার জীবনে আমার কোনো জায়গা নেই? না। এইদিকে উত্তর দেয় আবরার। দুই পা পিছিয়ে যায় তনয়া। তনয়ার মুখ দেখে আবরারের খারাপ লাগা কাজ করা প্রেক্ষিতেও বিষয়টা এইভাবে রুম থেকে বেরোনোর উদ্দেশ্যেও হাঁটা ধরল সে। দরজা অবধি আসতে পেছন থেকে তনয়া বিদ্রুপ করে বলে উঠল, এত ভালোবাসা দেখাচ্ছেন, অথচ সেই মেয়ে তো আপনাকে তিল পরিমাণ সম্মানও দেখায় না আবরার। মুচকি হেসে তনোয়ার দিকে ফিরে তাকালো আবরার। শান্ত স্বরে জবাব দিল। সত্যিটা জানার পর হয়তো বাসবে। মুহূর্তে শীতল হয়ে এলো তনোয়ার হাত পা। চোখে মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠল। বেশ উদ্বিগ্ন নিয়ে বলল, সেটা আমি কোনো দিনও হতে দিব না। আমি ওকে কিছুতেই আপনার ওপর ভাগ বসাতে দেব না। আপনি শুধুই আমার।
তনোয়াকে পুনরায় কিছু বলার প্রত্যাশায় দাঁত চিবিয়ে ওর দিকে এগিয়ে গেল আবরার। ভয়ে পিছিয়ে গিয়ে মাথা নিচু করে নিল তনয়া। তনয়ার ভীতিকর চেহারা দেখে থেমে গেল আবরার। চোখ বন্ধ করে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এরপর তনয়ার মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত স্বরে বলে উঠল, দেখুন, আজ অব্দি আপনাকে কখনো অসম্মান করিনি, আমি করতেও চাই না। তাই ভালো হবে নিজের সীমার মধ্যেই থাকার চেষ্টা করুন। এই বাড়িতে ইচ্ছে মতো থাকুন, ঘুরুন ফিরুন, শপিং করুন, যা খুশি আপনি করতে পারবেন। আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু এইটুকু বলে থামলো আবরার। তনোয়ার সামনে ডান হাতের তর্জনী আঙুল উঁচিয়ে শাসানোর স্বরেই বলল, কিন্তু আমার স্নিগ্ধার দিকে ভুল করে চোখ তুলে তাকাবেন না। ফল খুব খারাপ হবে তনয়া, আই প্রমিস। কথাগুলো বলে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল আবরার। তীব্র রাগ, দুঃখ আর ক্ষোভের বশবর্তী হয়ে পা দিয়ে কাঠের সেন্টারে টেবিলের কোণায় এক লাথি মারল তনয়া। ধূপ করে বসে পড়ল চেয়ারে। বহু প্রতীক্ষার পরে যে স্বামীর সংসার হতে পেয়েছে তা কিভাবে হাতছাড়া হতে দেবে? আবরারের যাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল তনয়া। কণ্ঠে প্রগরতা আর ক্রোধ নিয়ে বলতে শুরু করলো, এত সহজে কি করে ওই মেয়েকে আমি ছেড়ে দেবো আবরার? ওর জন্য আজ তুমি আমার গায়ে প্রথমবার হাত তুললে, ওর শেষ আমি দেখেই ছাড়বো। জোর করে স্নিগ্ধাকে বুকের মধ্যে নিয়ে আধশোয়া হয়ে আছে আবরার। প্রবল অস্বস্তি আর রাগে ছেয়ে যাচ্ছে স্নিগ্ধার শরীর। তবুও আবরারের শক্তির সাথে হার মেনে চুপচাপ মাথা ঠেকিয়ে বসে আছে সে। আবরার একবার হাতে ঢিল করলেই ছুট লাগাবে সেই সুযোগের অপেক্ষায় স্নিগ্ধা, কিন্তু হচ্ছে তার বিপরীত। আবরার নিজের বুকের সাথে এতটাই শক্ত করে তাকে চেপে ধরেছে যে নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য এখন। স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে এলো আবরার। গুমোট পরিবেশ কাটলো আবরারের ফিসফিস আওয়াজে। জানো বলি, তবে আমি প্রথম কোথায় দেখেছিলাম? উত্তর দিল না স্নিগ্ধা। জবাবে আবরার নিজেই বলল, তোমাদের উঠোনে। তোমার ভেজা চুল মুছছিল তখন। আমি গাড়ি করে যাচ্ছিলাম, হুট করে মনে হলো কি যেন একটা জলজন্ত পরী দাঁড়িয়ে আছে ওখানে। চট করেই গাড়ির ব্রেক কষেছিলাম আমি। গভীরভাবে দেখছিলাম তোমায়। কি সুন্দর তুমি, একেবারেই হুরের মতো। প্রথম দিকে বিরক্ত হলেও কথার এই পর্যায়ে আর চুপ থাকতে পারল না স্নিগ্ধা। বেশ ক্ষিপ্ত স্বরেই বলল, তাকে বিয়ে করে নেবেন তাই না? অবশ্য আপনি পারবেনও। আপনার প্রতি এ বিষয়ে আমার পুরো বিশ্বাস আছে। চরিত্রহীন লোক একটা। স্নিগ্ধার কথায় ওর থুতনি ধরে বুক থেকে ওপরে মুখ ওঠালো আবরার। স্নিগ্ধার চোখে চোখ রেখে জবাব দিল, আমি চরিত্রহীন নই, আমি সাইকো, উন্মাদ, পাগল, শুধুমাত্র তোমার প্রেমে। এবার স্নিগ্ধাকে এক হাত ধরে অন্য হাত দিয়ে ফোন তুলল আবরার। স্নিগ্ধার বাবার নাম্বার স্ক্রিনে দেখে স্নিগ্ধার দিকে একবার তাকালো। স্নিগ্ধা নিজের গা থেকে আবরারের হাত ছাড়াতে ব্যস্ত। চুপচাপ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে উঠে বারান্দার দিকে এগোতে রাখলো আবরার। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকালো স্নিগ্ধার কাছে। কে ফোন করেছে যে এভাবে উঠে গেল? পর মুহূর্তেই ভাবল, ধুর, যেই ফোন করুক তাতে আমার কি? বলুন। আবরারের কথাই মজিদ নম্রভাবে বলে উঠল। মুখের ভঙ্গি পাল্টানো না আবরারের। বলল, সমস্যা নেই, কিছু বলবেন? জবাবে মজিদ আস্তে করে বলল, হ্যাঁ মানে সাহেব, আমার মেয়েটা কেমন আছে? আবরার গম্ভীর কণ্ঠে উত্তর দিল। ভালো। চুপ মেরে গেল মজিদ। খানিক বাদেই গলার কিছুটা দৃঢ়তা নিয়ে বলল, সাহেব, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। বাম কান থেকে ফোন নামিয়ে ডান কানে ধরল আবরার। স্বাভাবিক গলায় উত্তর দিল। বলুন। মজিদ এবার বেশ জোর ধ্বনি নিয়ে বলল, আসলে সাহেব, কাল তো আপনাদের বিয়ে 3 দিন পূরণ হবে, তো আমাদের এখানে নিয়ম আছে 3 দিনের মাথায় মেয়ে জামাইকে শ্বশুর বাড়িতে আসতে হয়। আপনি যদি একবার স্নিগ্ধতাকে নিয়ে আসতেন। আবরারের ভ্রু কুঁচকে বলল। আর যদি এই নিয়ম পালন না করা হয় তো? মুখ কালো হয়ে এলো মজিদের। তবুও আবরারকে রাজি করাতে মৃদু গলায় জবাব দিল। সাহেব, এতে আপনাদের সংসারে কল্যাণ হবে। উত্তরের কিছুক্ষণ চুপ থাকলো আবরার। কিছুক্ষণ একটা ভেবে বলল। ঠিক আছে, দেখছে। মজিদকে আর কথা বাড়াতে দিল না। লাইন কাটলো তাৎক্ষণিক। রুমে এলো।
স্নিগ্ধা বিছানায় পা দুলিয়ে বসে সন্দিহান চোখে দেখছে তাকে। আবরারও তাকালো ভ্রু বাঁকিয়ে। এভাবে কি দেখছো? স্নিগ্ধার উত্তর। আপনাকে এগিয়ে গেল আবরার, মৃদু হেসে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। আমিও তো চাই তুমি আমাকে দেখো আর আমি তোমাকে। আবরার ঝুঁকে আসার মাথাটাকে পিছিয়ে নিল স্নিগ্ধা, ক্ষিপ্তভাবেই বলল, ফালতু কথা ছাড়া কিছুই জানেন না আপনি। আপনাকে দেখে অবাক লাগে আমার। মানুষ এতটা খারাপ হয়? মানে? স্নিগ্ধা ভ্রু নাচিয়ে বলল, মানে এত ফিসফিস করে কার সাথে কথা বলছিলেন আমি বুঝি না। আবরার অবাক হওয়ার ভান করে বলল। তাই তুমি বোঝো? তাই কি বুঝেছো তুমি? স্নিগ্ধা উদ্বেগহীন গলায় জবাব দেয়, নিশ্চয়ই কোনো মেয়ে ছিল। আপনি দুর্দান্ত পর্যায়ের মেয়েবাজ কিনা? কথাটা শব্দ করে হেসে উঠল আবরার, সোজা হয়ে দাঁড়িয়ে বলল। মেয়ে হলেও বা তাতে তোমার কি? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে নিয়ে বলল। আমার কি? কিছুই না। ছোট করে নিঃশ্বাস ফেলল আবরার, বলল, তবে সত্যি বলতে কোনো মেয়ে নয়, ফোনটা তোমার বাবার এসেছিল। আবরার কথা শুনতে চকচক করে উঠল স্নিগ্ধার চোখ মুখ। উত্তেজিত হয়ে বলল, বাবা? কি বলো বাবা? কেমন আছে ওরা? আবরার শান্তভাবেই বলল। ভালো। স্নিগ্ধা উৎসুক হয়ে জিজ্ঞেস করে। আর কি বললো? এবারও স্বাভাবিকভাবেই আবরার বলে ওঠে। কাল আমাদের যেতে বলো তোমাদের বাড়িতে। স্নিগ্ধা উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করল। যাব আমরা? আবরার শার্টের বোতাম খুলতে খুলতে জবাব দিল। না। চট করে উঠে দাঁড়ালো স্নিগ্ধা, বড় বড় চোখ করে বলে উঠল। কেন যাব না আমরা? সরু চোখে তাকালো আবরার, বলল। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? চট করে চোখ নামিয়ে নিল স্নিগ্ধা। বুঝতে পারলো এইভাবে লাভ হবে না, তাই মুখে কাঁদো কাঁদো ভাব নিয়ে এনে বলল। প্লিজ আমাকে নিয়ে চলুন, একদিনের জন্য হলেও প্লিজ। স্নিগ্ধার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আবরার, জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। তুমি যেতে চাও? খুব জোরে দুবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা, যার অর্থ সে যেতে চায়। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে আবরার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে থাকা স্নিগ্ধার প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাত ঘড়ি খুলতে খুলতেই জবাব দিল। বেশ, তোমাকে আমি নিয়ে যাব, তবে একটা শর্তে। এগিয়ে গেল স্নিগ্ধা, সন্দেহীভাবে তাকিয়ে বলে। কি শর্ত? স্নিগ্ধার সামনে থেকে সরে এসে বিছানার ওপর পা দুলিয়ে বসলো আবরার, হাতের ফোন রেখে চুলগুলোকে ওপরের দিকে ঠেলে দিল। উত্তর না পাওয়া ধৈর্য হারিয়ে ওর দিকে এগিয়ে গেল স্নিগ্ধা। বলুন কি শর্ত? আগে বলতে হবে তুমি রাজি কিনা। আশ্চর্য, না শুনে বলবো কি করে? উত্তর আগে চাই আমার। ক্ষিপ্ত দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। এত ঢং দেখে মেজাজ ভীষণ রকম খারাপ হচ্ছে ওর। শরীরের শিরায় শিরায় রাগ ক্রোধ সব দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছাতে পারে তাহলে তো কেল্লাফাতে, আর এই লোকের মুখও দর্শন করবে না। তাই নিজের স্বার্থে এখন এর শর্ত মেনে নেওয়াই উপযুক্ত হবে বলে মনে করল। স্নিগ্ধার মুখের সামনে 2 আঙুল নাচিয়ে চুটকি বাজালো আবরার। তাৎক্ষণিক ধ্যান ভাঙল স্নিগ্ধার। আবরার ভ্রু নাচিয়ে বলল। কি ভাবছো? রাজি কিনা বললে না তো? থতমত খেলো স্নিগ্ধা, একদমে বলল। রাজি রাজি, বলুন। এবার এক হাত দিয়ে স্নিগ্ধার কোমর চড়িয়ে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে এলো আবরার, আস্তে করে মৃদু গলায় বলল। শর্ত এটাই, আজ রাতে তোমাকে ভালোবাসতে দিতে হবে।